কোন আক্কেলে সে এই মানুষটার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল কে জানে। এখন তো ভাবতেও তার গা ঘিন ঘিন করে, এমন এক নিকৃষ্ট মানুষের সাথে সে কখনো কোনো সম্পর্কে আবদ্ধ ছিল। রাগে ঘৃণায় নিতু অন্য পাশে মুখ ঘুরিয়ে রাখে। কিছু প্রহর এভাবেই নীরবে অতিবাহিত হয়ে যায়। অবশেষে নীরবতা ঠেলে রুদ্র বলে, সেদিনের ব্যবহারের জন্য আমি সত্যি দুঃখিত, কিন্তু বিশ্বাস করো আমি ওইসব নিজের ইচ্ছায় করিনি। নিতু অন্যদিকে মুখ করে তিক্ত কণ্ঠে বলে, এত সব করেও বলছো তুমি কোনো কিছু নিজের ইচ্ছায় করনি? লাইক সিরিয়াসলি? আহামক মনে হয় আমাকে? দেখো নিতু, ওই বিষয়টা এখন বিএফ জিএফদের মাঝে কমন। আমাদের বেশিরভাগ ফ্রেন্ডরাই তাদের জিএফদের নিয়ে প্রায়শই নীরব জায়গায় যায় একান্ত সময় কাটাতে। একমাত্র আমি এসবের মধ্যে ছিলাম না, তুমি ওসব পছন্দ করো না বলে। আর এই বিষয় নিয়ে আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করে, আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন করতে থাকে। তাই সেদিন জেদের বসেই তোমাকে আমি সেই প্রস্তাব দিয়ে বসি, কিন্তু পরে বুঝতে পারি আমি কত বড় ভুল করেছি। নিতু তাচ্ছিল্য দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি শুধু আমাকে কুপ্রস্তাব নয় বরং জোরপূর্বক নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছো। আমার ভাগ্য ভালো, সেদিন তোমার বলা জায়গায় আমি দেখা করতে রাজি হইনি। কোলাহলপূর্ণ জায়গায় দেখা করেছিলাম, বিধায় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলাম। না হলে রাস্তার কুকুরের খাবার হতে আমারও সময় লাগতো না। আমি মানছি আমার দ্বারা অনেক বড় ভুল হয়েছে, আর এর জন্য আমি ক্ষমা প্রার্থীও। আমি বন্ধুদের কথা, রুদ্রর কথা শেষ হওয়ার পূর্বেই নিতু বলে, কুকুরের লেজ কখনো সোজা হয় না বুঝলে। নিজের স্বার্থ হাসিল হয়নি বলেই এই ক্ষমা প্রার্থী নাটক করছো, তাই তো? তোমার ভালো মানুষই মুখোশ বহু পূর্বেই আমার নিকট খুলে পড়েছে, তাই অভিনয় করে লাভ নেই। তোমার মনে হচ্ছে না তুমি এবার একটু বেশি বাড়াবাড়ি করছো? ভুল করেছি, মাপও চাচ্ছি, তাহলে খামোখা কথা কেন বাড়াচ্ছ? কথা আমি না, তুমি বাড়াচ্ছ। আমি বারবার সম্পর্কের ইতি অনেক আগেই টেনেছি, কিন্তু তুমিই মানতে চাইছো না, উল্টো বারংবার আমাকে উত্তপ্ত করছো। রুদ্র এক কদম এগিয়ে এসে বলে, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। নিতু দ্রুত কয়েক কদম পিছিয়ে গিয়ে বলে, ভুলেও কাছে আসার চেষ্টা করবে না। এবার অসভ্যতামি করলে কিন্তু শুধু থাপ্পড় না, কপালে অনেক কিছু জুটবে, মনে রেখো। তুমি কিন্তু এখন বেশি বেশি করছো, সেই বিষয়টা অনেক কমন, এমন অহরহ হচ্ছেই। আমিও সেরকম একটা ইচ্ছে পোষণ করেছি, এতে এত রিয়েক্ট করার কি আছে? এত ইচ্ছা থাকলে কিছু টাকা রাস্তায় ফেললেই নিজের সকল ইচ্ছে কামনা পূরণ করতে পারবে। খামোখা কুকুরের মতো আমার পিছনে কেন ঘুরছো? আমি মোটেও কোনো তুচ্ছ জিনিস নই, শেষবারের মতো বলছি, আমার থেকে দূরে থাকো। নিতুর তেজি কণ্ঠের বুলি শুনে রুদ্রর কান গরম হয়ে যায়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই নিতু তাচ্ছিল্যের সুরে বলে, ভাগ্যিস তোমার সাথে আমি সিরিয়াস রিলেশনশিপে যাইনি, অন্যথায় কান্না ব্যতীত ভাগ্যে আমার কিছুই জুটতো না। নিতু কথাগুলো বলে চলে যেতে নিলে পেছন থেকে রুদ্রর হাত টেনে ধরে। নিতুর রাগ এবার সকল সীমা পেরিয়ে যায়। সে অবিলম্বে নিজের হাত ছাড়িয়ে তীব্র গতিতে রুদ্রর গালে চর বসিয়ে দেয়। মুহূর্তে পরিবেশটা নিস্তব্ধতায় তলিয়ে যায়। নত দৃষ্টিতে তাকিয়ে থাকে রুদ্র। রক্তিম হয়ে আসা চোখে যেন অগ্নির বর্ষণ দেখা দিচ্ছে। চারদিকে নিস্তব্ধতা প্রগাঢ় হওয়ার পূর্বেই নিতুর তীব্র কণ্ঠের ঝংকারে তা দৌড়ে পালায়। আমাকে স্পর্শ করার দুঃসাহসিকতা আর দেখিও না। আজ শুধু থাপ্পড় মেরেছি, কিন্তু পরের বার একদম হাতটাই ভেঙে দেব। রুদ্র অগ্নিমূর্তি দৃষ্টিতে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, কাজটা তুই ঠিক করিসনি। ভালোভাবে দুই একটা কথা কি বলেছি, পেয়ে বসেছিস একদম। আরে তোর মতো মেয়ের দিকে তো রুদ্র তাকিয়েও দেখে না। নেহাত ফ্রেন্ডের সাথে বাজি ধরেছিলাম বলে এতদিন সহ্য করেছি, না হলে তোর মতো মেয়ের সাথে আমার যায় নাকি? কিসের দেমাগ এত তোর? না আছে চেহারা, না আছে গুণ, পিস অব গার্বেজ। নিতু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই কেউ পেছন থেকে বলে ওঠে, কি হচ্ছে এখানে? কারো ভরাট কণ্ঠ শুনে রুদ্র আর নিতু পেছনে ঘুরে তাকায়। আগন্তুকটিকে দেখে নিতু ভেতরে ভেতরে বিচলিত হলেও বহির্ভাগে তা প্রকাশ করে না, স্থির থাকে। কিন্তু রুদ্র কিছুটা ঘাবড়ে যায়। সে আমতা করে বলে, স্যার আপনি? আরিয়ান দুই কদম এগিয়ে সে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে, কোনো সমস্যা? রুদ্র কিঞ্চিত হাসার চেষ্টা করে বলে, না তো। আরিয়ান এক পলক নিতুর দিকে তাকিয়ে বলে, এখানে কি করছো তোমরা দুইজন? কিছু কি হয়েছে? নিতু মুখ না খুললেও রুদ্র বিনয়ী স্বরে বলে, না স্যার, কিছু হয়নি। আমরা তো এভাবে টুকটাক কিছু কথা বলছিলাম, গুরুত্বপূর্ণ কিছু না। আরিয়ান প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে বলে, আচ্ছা এখন ক্লাসে যাও, এই সময় এই দিকটা নিরাপদ না। জি স্যার। কথাটা বলেই রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে একবার নিতুর দিকে তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে আসে। পুরো কেমিস্ট্রি ডিপার্টমেন্টই অবগত আরিয়ানের রাগ সম্পর্কে। আরিয়ানের আগমন বেশি দিনের না হলেও তার ভয়ভীতি সকলের মধ্যে কম বেশি আছে। প্রচন্ড কঠোর ব্যক্তিত্ব তার। তার প্রত্যেক কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে স্টুডেন্টদের। সামান্যতম ভুল তার নিকট গ্রহণযোগ্য নয়, যার দরুন সকল স্টুডেন্টদের নিকট সে হিটলার স্যার নামে পরিচিত। বিষয়টি রুদ্রেরও অজানা নয়। সে প্রায় কয়েকবারই আরিয়ানের কাছে শাস্তি পেয়েছে এবং বেশ ভুগেছেও। আর কোনো রকম ভোগান্তিতে পড়তে চায় না সে, তাই দ্রুত কেটে পড়ে। রুদ্র চলে যেতেই আরিয়ান নিতুর দিকে তাকায়। নিতু তখনও স্থির দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার নত। আরিয়ান গলা ঝেড়ে বলে, ঠিক আছে সব? নিতু মাথা হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলে, জি স্যার। আর ইউ শিওর? নিতু এবার দৃষ্টি তুলে তাকায়, ম্লান মুখে বলে, ইয়েস। আরিয়ান কিছু না বলে নীরব দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে নিতুকে। নিতুর তাতে একটু অস্বস্তি হলেও পরবর্তীতে তার মস্তিষ্কে অন্য চিন্তার দল এসে হানা দেয়।
ক্ষণেই সে নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো আরিয়ানের পানে। আকস্মাৎ তার কি হলো কে জানে, সে ক্ষীণকণ্ঠে বলে ওঠে, আপনি যেমন ভাবছেন তেমন কিছু না। আমি নিতুকে সম্পূর্ণ কথা শেষ না করতে দিয়ে আরিয়ান বলে ওঠে, কিছু বলার প্রয়োজন নেই, বিশ্বাস আছে আমার। দুই বাক্যের এই ছোট সংলাপে নিগুড় মাধুর্য খুঁজে পেল নিতু, যা মুহূর্তে তাকে বাক্যহারা করে দিল, বাধ্য করলো থমকাতে। আরিয়ান বা হাত উঠিয়ে একবার ঘড়ির টাইম দেখে বলল, ক্লাসের টাইম হচ্ছে তোমার, ক্লাসে যাও। কথাটা বলেই আরিয়ান হাঁটা দেয় উল্টো পথে। নিতু সেদিকেই সীমান্তহীন বিস্ময় নিয়ে দেখতে থাকে শ্যামপুরুষটিকে। হিম বাতাসে নিমজ্জিত পরিবেশ, সোনালী রোদ্দুরের ছটা খেলা করছে অন্তরিক্ষের আঁকেবাঁকে। দ্বার কাকের দল বসে আছে বটমূলে বিপরীতমুখী বৃক্ষে, খাবারের অন্বেষণ চালাচ্ছে বহুক্ষণ ধরে। মাঝে মধ্যে তির্যক দৃষ্টি গিয়ে ঠেকছে বটমূলের নিচে অবস্থান করা বন্ধু মহলের দিকে। সকলের দৃষ্টি নিবদ্ধ নিতুতে, তীব্র মনোযোগ দিয়ে শুনছে কিছু প্রহর পূর্বের ঘটনা। সম্পূর্ণ ঘটনা খোলাসার পর সকলের দৃষ্টি পরিপূর্ণ হয় রোষানলে। ক্রোধে ফেটে পড়ছে তারা। এত ভালোবাসা, এত পাগলামো, সবই অভিনয় মাত্র। কি নিখুঁত অভিনয়! মানুষ এতটা নিকৃষ্ট হয় কিভাবে? নিতুকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষাও কেউ খুঁজে পাচ্ছে না, খেই হারিয়েছে মুখের। আর কি বা সান্ত্বনা দেবে তারা? সান্ত্বনা দেওয়ার আদৌ কিছু আছে কি? সামিয়া নিধি তাকিয়ে আছে নিতুর মুখ পানে, বোঝার চেষ্টা করছে তার ভিতরকার অবস্থা। কিন্তু নিতু নির্বিকার বসে আছে, মুখভঙ্গিতে নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, যার দরুন তার ভেতরের অবস্থা সম্পর্কে জানা দুরূহ। সামি অবশেষে বলে, তুই ঠিক আছিস? নিতুর মন্থর কণ্ঠে বলে, আমার খারাপ থাকার কথা নাকি? আজীব। কেয়া বলে, সেটা না, কিন্তু কেয়াকে বলতে না দিয়ে নিতু বলে ওঠে, ওর প্রতি শুধু আমার ভালো লাগা ছিল, ভালোবাসা না। তাই সব জানার পরও আমার তেমন কষ্ট হচ্ছে না, বরং ঘৃণা হচ্ছে এমন একটা মানুষের সাথে আমি 2 মাস ছিলাম। নিধি পাঙ্গু মুখে বলে, কি নিদারুণ অভিনয় না করলো! আমি তো সত্যি ভেবে বসেছিলাম বেটা তোকে সত্যি পাগলের মতো ভালোবাসে, তাই তো আমরা তোকে রাজি করালাম এই সম্পর্কে যেতে। কি ভুলটাই না করলাম রে! মাহিন তাচ্ছিল্যের হাসি হেসে বলে, শুধু তুই না, আমরা সবাই ভেবেছিলাম। ভালোই অভিনয় জানে বেটা, কয়েকটা জুতার অস্কার প্রাপ্য তার। নিতু হেসে বলে, জানিস আমার বাবা সব সময় একটা কথা বলে, কাউকে নিজের সর্বস্ব হারিয়ে বিশ্বাস করতে নেই, ভালোবাসতেও নেই, অন্যথায় দিন শেষে কান্না ব্যতীত ভাগ্যে কিচ্ছু জোটে না। সেই কথা মেনে চলেছিলাম বিধায় হয়তো আজ আমি ভালো আছি। কেয়া বলে, কিন্তু আমার মতে কাউকে ভালোবাসা বা বিশ্বাস করাই বোকামি। সব ছেলেরাই এক, দ্রুত আর প্রতারক। এই সবের পর আমি কাউকে সর্বস্ব দিয়ে কেন, নিজের 1% দিয়েও ভালোবাসতে বা বিশ্বাস করতে রাজি নই। একাই কাটিয়ে দেব পুরো জীবন, দরকার নেই কারো। কেয়ার কথায় মাহিন রেগে গিয়ে বলে, সব ছেলেরা এক না, বুঝলি? 2-1 জনের জন্য তুই সবাইকে এক শ্রেণীতে ফেলতে পারিস না। ভুলে যাস না, তোর বাপ ভাইও কিন্তু পুরুষই। এখন বল, তারা কি এমন নাকি আমরা এমন? স্বামী বলে, কেয়া শোন, এই কথাগুলো তোর মস্তিষ্কের, মনের না। ভালোবাসাহীন জীবন হয় না, আর ভালোবাসা বলে কয়েও হয় না। যখন হওয়ার এমনি হয়ে যায়, কোনো বাধা নিষেধ সে তখন মানে না। তুই কাউকে ভালোবাসলে বুঝবি। নিধি বলে, সবসময় কি আর মস্তিষ্কের জোর চলে? ভালোবাসলে অবুঝ মনের নিকট একটা না একটা সময় নিজের সর্বস্ব হারাতেই হয়। ক্ষণে কেয়া মুখ ছোট করে বলে, আচ্ছা বাবা, সরি, আমি কথাটা ওভাবে বলতে চাইনি। নিতু বলে, আচ্ছা তোরা থামবি এবার? অতঃপর একটু সময় নীরব থেকে ব্যঙ্গ করে বলে, ভাগ্যিস রুদ্রের প্রতি আমার মুগ্ধতা আগেই কেটেছিল, না হলে কি যে হতো। মাহির নিতুর মনোভাব বুঝতে পেরে হেসে বলে, কি আর হতো, পাগলা গারোদের সিট বুকিং দিতে হতো। কথাটা শুনে সবাই হেসে ওঠে। হঠাৎ নিধি বলে বসে, এই তুই সত্যি বিয়ে করেছিস? নিতু নির্লিপ্ত কণ্ঠে বলে, আর কতবার বলবো? জামাই কেডা তাইলে, নাম ক? নিতু এক মুহূর্ত চুপ থেকে বলে, নাম বা পরিচয় দিয়ে তোর কাজ কি? আপাতত এইটুকু জেনে রাখ, তোরা তাকে চিনিস। স্বামী বলে, এইভাবে আমাদের ঝুলিয়ে রাখা কি ঠিক? নিতু বলে, অবশ্যই ঠিক, তোদের ঝুলিয়ে রাখা আমার বন্ধুগত অধিকার। মাহিন বলে, বুঝছি, জামাই বুইড়া বা ভুড়িওয়ালা টাকওয়ালা বেটা। থাক, তুই বলতে চাস না। মাহিনের কথা শুনে নিতু রোশানল দৃষ্টিতে তাকিয়ে বলে, বাজে বকবি না একদম। বাবা, জামাইয়ের জন্য দেখি এখনই দরদ উতলায়া পড়তাছে। কি প্রেম! নিতু মাহিনের পিঠে ধুম করে কিল বসিয়ে দেয়। মাহিন ব্যথায় কুকড়ে উঠে কিছু বলতে যাবে, তার আগেই নিতু বলে ওঠে, এই সম্পর্কে আমি একটা কথা বলতে চাই না। যাই হোক, জেনে যাবে আমার জামাইকে। সূর্য অস্ত যাওয়ার পূর্বে এক মুঠো রক্তিমা ছড়িয়ে গেল নীলাভ অম্বরের বুকে। পাখিরা ব্যস্ত হলো নিজ নীড়ে ফিরতে। আজানের পরপরই যান্ত্রিক শহর আবৃত হলো কৃত্রিম আলোয়। পরিবেশ নিমজ্জিত হলো নিরালোকে। আরিয়ান 1 কাপ কফি নিয়ে বসলো ল্যাপটপ খুলে, ওয়েবসাইট ঘাটছে কোনো এক কারণে। এমন সময় রুমে নাহিদের আবির্ভাব হয়। সদ্য ঘুম থেকে ওঠার ফলে চুলগুলো বেশ এলোমেলো, চোখের পাতা জুড়ে এখনো ঘুম ঘুম ভাব বিদ্যমান। নাহিদ নিঃশব্দে গিয়ে বসে পড়লো আরিয়ানের পাশে। আরিয়ান ভুরু কুঞ্চিত করে পাশে ফিরে তাকানোর পর মুহূর্তেই নাহিদ আরিয়ানের হাত থেকে নিয়ে কফি খাওয়া শুরু করলো। তৃপ্তি নিয়ে বলে, আহা কি শান্তি। আরিয়ান মুখ ঘুচে বলে, মুখ ধুয়েছিস তুই?
নাহিদ একটা হামি তুলে বলে, ধুবনে এত তারা কিসের? মুখ না ধুয়ে তুই আমার কফিতে মুখ দিলি কোন সাহসে? এখনই বের হ আমার রুম থেকে বলছি, খচ্চর একটা। নাহিদ মন্থর কণ্ঠে বলে, মুখ না ধুয়ে কফিতে মুখ দিয়েছে বলে আমাকে এভাবে বলতে পারলি? ভাই নামের কলঙ্ক তুই। আরিয়ান মুখ বিকৃতি করে বলে, তোর মতো নোংরা মানুষের ভাই হওয়ার চেয়ে কলঙ্ক হওয়া ভালো। কফির মগটাই এখন আমার চেঞ্জ করতে হবে। দাঁত। নাহিদ দাঁত চিবিয়ে বলে, দোয়া দিলাম তোর বউ যাতে আমার চেয়েও ডাবল নোংরা হয়, তোর জীবনটা যাতে নোংরা সাগরে ভাসিয়ে দেয়, শালা সুচিবাই একটা। আরিয়ান তির্যক দৃষ্টিতে তাকাতেই নাহিদ দাঁত কেলিয়ে বলে, বউ থেকেই মনে পড়লো আমার ভাবি কেমন আছে রে? তোদের প্রেমালাপ কত দূর? আরিয়ান প্রত্যুত্তর করলো না, নিজের দৃষ্টি ঘুরিয়ে নিয়ে ল্যাপটপের স্ক্রিনে মনোযোগী হলো। তা দেখে নাহিদ সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর আদৌ ভাবির সাথে কথা হয় তো? আরিয়ানের সরল স্বীকারোক্তি, না। সর্বনাশ, বিয়ের 1 সপ্তাহ হয়ে গেল, এখনো তুই কথা বলা শুরু করিসনি? দুজনেই কি বিবাহিত ব্যাচেলর হওয়ার পণ নিয়েছিস? আরিয়ান ভুরু কুঞ্চিত দৃষ্টিতে তাকায় নাহিদের দিকে। ফাজলামো করবি না। তুই ফোন দিস না কেন ভাবিকে? প্রেমালাপ এখন থেকে শুরু করবি না তো নাতি নাতনি হওয়ার পর শুরু করবি? একটু তো রোমান্টিক হ ভাই, নইলে ভাবি তো নিরামিষ ভাববে তোকে। হোস্টেলে থেকে এই শিখেছিস? মাকে বলে তোর একটা ব্যবস্থা করতে হবে। ভাইদের গোপনীয় কথার মাঝে মাকে টানিস কেন? হ্যাঁ, লজ্জা করে না এই বয়সে সারাক্ষণ মামা করতে? ঠাটিয়ে দেবো এক বেদ্যপ একটা। নাহিদ ব্যঙ্গাত্মক স্বরে বলে, ভালো কথার দাম নেই, সময় থাকতে আমার থেকে টিপস নে, নইলে কপালে বউয়ের সোহাগ জুটবে না। আরিয়ান এইবার চেঁচিয়ে ওঠে, মা! নাহিদ এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আরে ভাই যাচ্ছি তো, মাকে ডাকোস কেন? কথাটা বলে কফির কাপটা আরিয়ানের পাশে রেখে রুম থেকে চলে যায়। পেছন থেকে আরিয়ান চেঁচিয়ে বলে, কফির কাপ সাথে নিয়ে যা, এই কফি এখন কে খাবে?